রিমাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে গিয়ে সরস্বতী পূজার পরের দিন। আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো হঠাৎ করেই একটু কলকাতা যাওয়ার প্ল্যান হয়েছে আর কি, বুঝলেন তো। মানে সত্যি কথা বলতে কলকাতা যাব হচ্ছে ডাক্তার দেখাতে। হ্যাঁ, সত্যি কথা বলতে আমার পায়ের অবস্থা না ভালো নয়। আপনাদের কাছে ভাঙিনি, পায়ের অবস্থাটা খুবই খারাপ। হাঁটু ফুলে ঢোল হয়ে গেছে। সেই যে বলেছিলাম যে একটা জায়গায় এরকম সোয়েলিং হয়েছে, এরকম বড় ফুলে রয়েছে, আপনাদের সেদিনকে বলছিলাম না। তারপরে সেই দিনকে আকুপাংচার নিলাম, জানেন আকুপাংচার নিতে তো প্রচুর ব্যথা লেগেছে। আর আমি মানে আরও যন্ত্রণা হচ্ছিল। তবে ডাক্তার সাহেব বলে না, নিতে হবে না আকুপাংচার, তাহলে বাদ দাও বলে। তো তারপরে তো সেই খুঁড়িয়ে খুঁড়িয়ে নিকা বেঁধে বেঁধেই চলছিল, বুঝলেন তো। তারপরে কালকে হঠাৎ সে ফোলা আর কমছে না। তারপরে হঠাৎ বাঁ পায়ের গোছাটাও ফুলে ঢোল হয়ে গেছে। আর আমি তো ওর উপরেই আপনাদের তো বলছি যে আমি ওর উপরে জিমেও যাচ্ছি, আর হাঁটা চলা দৌড়ি সিঁড়ি দিয়ে ওঠানামা কাজকর্ম সবই করছি। তো ওইভাবেই টেনে টেনে চলছিল। আর পায়ের ওই একটা জায়গা ক্রমশ না ঢিব্বুস হয়ে উঠছে, জানেন তো। আর খুব যন্ত্রণা, মানে ওখানে টাচ করলে পারছি না, এমন ব্যথা। তো কালকে এখন সরস্বতী পুজোর খাওয়া দাওয়া হইচই আনন্দ করার পরে তারপরে দুপুরবেলা এসে একটুখানি শুয়েছি। তখন তারপরে জানেন আর পা সোজা করতে পারছি না, এত যন্ত্রণা হচ্ছে। এবারে ছেলে না আমাকে ওই মানে ওই ফোলাটা ওই যে ফুলে যে গেছিলো আর কি, তো সেখানের জন্য ওই কাইমোরাল ফোর্ট দিয়েছিল, সেটাও খাচ্ছিলাম, তাতেও কিছু হচ্ছে না। তারপরে তো কালকে ওরকম দুপুরবেলায় ঘরে শুয়ে আছি, তার কি যন্ত্রণা পায়ে, জানেন তো, পা সোজা করতে পারছি না, এমন যন্ত্রণা। দিয়ে তখন আর পারিনি। কালকে তারপরে ছেলে নার্সিংহোম থেকে আসতে আমি বলি, বাবা কি হলো বলতো, এত কিছু করছি কিন্তু পায়ের ব্যথাটা কমছে না, আর ফোলাটা কীরকম হয়ে রয়েছে, সে জল জমে রয়েছে, এরকমভাবে ফ্লুইড জমে গেছে যেন। তারপরে ছেলে দেখলো, দেখে তো বলে যে তোমাকে কতবার বলেছি মা তুমি একটা এক্সরে করাও, বলে তো চিৎকার চেঁচামেচি করলো করতে। আমি বলি না দেখি। বলে ডাক্তার সাহেব তখন নার্সিংহোমে ছিল, জানেন। ডাক্তার সাহেবকে ফোন করলাম, করতে বলে তুমি এক্ষুনি এসো, এক্সরে করে যে ছেলেটি আমাদের, সে রয়েছে, তুমি এক্ষুনি এসো বলতে। তো যিশুকে ফোন করতে ওরা আবার বেড়াতে গেছিলো, দৌড়ে এলো ছেলে, এসে তো নিয়ে গেল বাইকে করে। গিয়ে এক্সরে করার পর দেখা গেল কি যে হাঁটুতে ওই যে ফুলে রয়েছে যে জায়গাটা, ওখানে ফ্লুইড জমে গেছে। হ্যাঁ, ভীষণভাবে ফ্লুইড জমে গেছে। আর ওই জন্যই অত ব্যথা হচ্ছে, চলতে পারছে না। হঠাৎ করে কালকে পাটা খুব কষ্ট দিয়েছে। তারপরে তো ব্যাস, বাপ বেটা সন্ধ্যাবেলা এসে তো সিদ্ধান্ত নিয়ে নিল যে আর একদম এখানে কোনো কিছু নয়, চলো কলকাতা দেখিয়ে আসি কী ব্যাপারটা হয়েছে, কি হয়েছে। তো সেই জন্যেই মানে কালকে সন্ধ্যাবেলাতেই সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছেন ডাক্তার সাহেব, নিয়ে এই এখন সেই জন্যে ড্রাইভারকেও ডেকে নেওয়া হয়েছে। এই 9টা 9:30 নাগাদ ড্রাইভার চলে আসবে। তো আমি ওই জন্য উঠে পড়েছি, ঘরের টুকটাক কাজকর্মগুলো তো করতে হবে, বিছানা তোলা, ঠাকুরের জল দিতে হবে, গোপালকে তুলতে হবে ঘুম থেকে। তারপরে এই যে এখন একটুখানি চা করতে এসছে, যে একটুখানি লিকার চা খেয়ে যাব। না খেয়ে না রাস্তায় গিয়ে তখন চা খুঁজে পাই না। আর ডাক্তার সাহেবও বসে তখন মানে চা খাবো বলে না গাঁই গুঁই করতে থাকে, এই জল ভালো না, এখানে চিনি দেওয়া নেই, চা পাওয়া যায় না, এখানে দুধ চা, ওটা খেতে হবে না, বড় ঝামেলা করে। ওই জন্য একটুখানি চা খেয়ে যাব। আর কালকে রাতে আমি রুটি তরকারি আমার জন্য করে রেখেছি, কারণ বাইরে গিয়ে আমি কি খাবো, ওরা নাই তো খাবে অনেক কিছু। তো সেই রুটি তরকারি একটু করে রেখেছি, আমি সঙ্গে করে নিয়ে যাব, জানেন, গাড়িতে যেতে যেতে সুগারের ওষুধটা খেয়ে নেব ভাবছি। তো এইসব টুকটাক কাজকর্ম তো আছে, চিনি ব্যাগটাও নিতে হবে, একটু টুকটাক জিনিস আমাকে তো নিতে হবে, বিস্কুট এই সেই জল সমস্ত নিয়ে নেব। আর বাইরে খাওয়া দাওয়া করব, করে তো চান টান সবই আমার জল গরম করতে দিয়ে এসেছি, চান টান করবো এবারে। আর করে টোরে এই একটুখানি চাটাকে খেয়ে নিয়ে যাবো, জানেন। খুব ভয় করছে, জানেন তো, খুব ভয় করছে। রেডি হয়ে গেছি, সব কাজই হয়ে গেছে, শুধু ড্রেসটা পরতে বাকি আছে। ড্রাইভার এখনও আসেনি, এখন বাজে হচ্ছে 8:45। সবই হয়ে গেছে। আর পুজো করতে বসেছিলাম, হাঁটুটা মুড়ে বসতে পারছি না, তো নিচে কষ্ট হচ্ছে কদিন ধরে, সবই তো ওরম, তো আজ বোধহয় 1 মাস হতে চললো ওরকম কষ্ট হচ্ছে, জানেন তো। তো সেই বললাম না আপনাদের, নিকা পড়ে পড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ করে যাচ্ছি। তো সেই রকমই হাঁটুটা মানে বড্ড বেশি ফুলে গেছে, একটা যে জায়গাটা মানে সোয়েলিং হয়েছিল বড্ড বেশি ফুলে গেছে, বুঝলেন তো। তা সেই
আমি তো পুজোর কাজ করছিলাম, তাই ডাক্তার সাহেব বলে তুমি সরে যাও, আমি করে দিচ্ছি আজকের মতন পুজোটা। তো সেই জন্যে পুজো করা হয়ে গেছে। গোপালকে আমি তুলে আজকে আর চান টান করাইনি, এমনি গা হাত পা মুছে দিয়েছি আর সব ঠাকুরকে চান করিয়ে দিয়েছি, দিয়ে আমি সব রেডি করে দিয়েছি। ডাক্তার সাহেব বসে পুজোটা করে দিয়েছেন। আমরা সবাই ড্রাইভারের জন্যই অপেক্ষা করছি, আর ও তার জল খাবার খেয়ে নিচ্ছে। যিশুও যাবে সঙ্গে। বলছিল মা আমি কি যাব, আমার আজকে ডিউটি নেই ঘরে, চলো দেখে আসি, ভালো করে বুঝে আসি পাটায় কী হয়েছে। আমি বলি চল। তো ড্রেস সব রেডি করে রেখেছি, যেই ড্রাইভার আসবে সঙ্গে সঙ্গে ড্রেসটা পরে নেবো। এখনই ড্রেস পরে ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে না, জানেন তো। তো ওরা সব রেডি হচ্ছে, যিশু রেডি হচ্ছে, ড্রাইভার সাহেব ডাক্তার সাহেব তো মুড়ি চিনি জল এই সমস্ত খেয়ে নিচ্ছে, যিশু কফি খেলো, আমিও একটু চা আর বিস্কুট খেয়ে নিয়েছি, কারণ ওষুধটা খেয়েছি তো, থাইরয়েডের ওষুধ খেয়েছি, প্রেশারের ওষুধ খেয়েছি, আর খাবার সঙ্গে করে নিয়েছি। তো খুব টেনশানে আছি জানেন। মানে জিমে না একজন আমাকে বলছিল, আন্টি জানো তো আমার বাবা পড়ে গেছিলো, গিয়ে এরকম হাঁটুতে হয়ে গেছিলো, জল জমে গেছিলো, যে পড়ে গিয়ে হাঁটুতে জল জমে গেছিলো, তারপরে না সেটাকে ড্রেনেজ করতে হয়েছিল, ইঞ্জেকশান দিয়ে সেটাকে ড্রেনেজ করেছিল, করে বাবা পা নিয়ে অনেক দিন ভুগেছিল। তো সেইটা শোনার পর থেকে না, আর কালকে যখন দেখেছি যে হাঁটুতে ওরকম ফ্লুইড জমা হয়ে গেছে, কি নার্ভাস লাগছে রে ভাই, কি টেনশান হচ্ছে। হঠাৎ হঠাৎ কী যে এক একটা জোটে না আমার। দেখুন আমার যত সুগার প্রেশার থাইরয়েড সেটাকে আমি ঠিক রেখে দিয়েছি, সেখানে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে বাদ বাকি সমস্যাগুলো, ওই বাথরুমে আমি পড়েছি অনেকবার, জানেন তো, অনেকবার পড়েছি। একবার তো এমন পড়লাম শিরদাঁড়ায় লাগলো, সে সোজা হতে পারি না কতদিন। তারপরে তো সে সেঁক দিয়ে দিয়ে ভলিনি লাগিয়ে লাগিয়ে করলাম। তখন আমার দেওর আমাকে কি গালাগালি করেছিল জানেন তো, বলে তুমি এই করে করে দেখবে শেষ হয়ে যাবে। এইরকমভাবে লাগছে। আর একবার লাগলো সে মাথার এখানে লাগলো, জানেন তো। ওই বাথরুমটা ভীষণ বাজে, ভীষণ বাজে। যিশু অনেকবার বলেছে যে বাপি বাথরুমটা ভেঙে ফেলো, ভেঙে ফেলে ঠিক করে নতুন করে করে নাও, বাড়ি এখন কবে হবে কি হবে বহু বলেছে, কিন্তু ডাক্তার সাহেব ঠিক গা করে না। ওই চলছে চলছে। তো এবারে পড়েছি, হাঁটুটা এমন জোর লেগেছে, কি জানি কি হয়ে রয়েছে, এরকম হাঁটুতে এরকমভাবে ফ্লুইড জমে যাওয়া, এরকম সোয়েলিং হওয়া এরকম কোনো দিন হয়নি, জানেন তো। প্রচণ্ড নার্ভাস লাগছে, প্রচণ্ড নার্ভাস লাগছে। ওই জন্য যখন ডাক্তার সাহেব বলছেন যে না আর কোনো কথা নয়, চলো কলকাতায় চলো দেখিয়ে আসি কি হয়েছে, কিছু যদি হয় তাহলেও দেখব, কিছু যদি না হয় তাহলেও দেখে আসি, শিওর হয়নি। ওই জন্যই আমি আর দ্বিরুক্তি করিনি। কালকে পুজো আচ্চা ছিল তো, ওই জন্য আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি, যে কালকে আনন্দের দিন, আনন্দ থাক, পরে বলবো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। আচ্ছা চলুন, হ্যাঁ ড্রেস করে নিই, ড্রাইভার এসে গেছে। পাশ দিয়ে যে গলিটা ঢুকে গেছে, ওই গলিটা দিয়ে যেতে হবে, গেলে গলিটা এদিক ওদিক বেঁকে বেঁকে গেছে, একবার সে পাশে তোমার নাইটিঙ্গেল সামনে দিয়ে বেরিয়েছে, আর তোমাকে ওই গলি দিয়ে গাড়ি পার্কিং করতে হবে। আচ্ছা ঠিক আছে। গেছি নাইটিঙ্গেল হসপিটাল। এই দেখুন, আগে গাড়িটা পার্কিং করুক আমাদের, তারপর যাব। হাঁটতেই পাচ্ছি না, সবাই এগিয়ে গেছে, আমি আস্তে আস্তে যাই। এই যে দেখুন, আমার যা কিছু চিকিৎসা সব এইখানেই আসি, বুঝলেন তো। এখানেই আমার অপারেশন হয়েছে, এখানেই আমার দেওরেরও অপারেশন হয়েছে। এই হসপিটালের সঙ্গে বিশেষভাবে পরিচিত, এখানেই দেখাবো, অ্যাপয়েন্টমেন্ট করা আছে। চলুন যাই, এগোই, হ্যাঁ ভেতরে যাই। ডাক্তার এখনও দেখানো হয়নি, ডাক্তারের সঙ্গে বুকিং করা হয়ে গেছে। এখানে শুধু বুকিং করতে হয়, যদিও কালকে রাত্রেবেলায় ডাক্তার সাহেব ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিলেন, তবু এখানে এসে আবার ফর্ম ফিল আপ করে করতে হলো, ওদের যা নিয়ম সেটা করতে হবে। তো এখনও ডাক্তার আসেনি, আর প্রচুর পেশেন্ট, মানে দেখাতে দেখাতে সেই আপনার 3:30 4টে বেজেই যাবে। ওই জন্য আমরা ঠিক করলাম যে আমরা খাওয়া দাওয়া করে নিই, বুঝলেন তো। সেই জন্য এখানেই এসেছি, এদেরই ক্যান্টিন মানে নার্সে কী বলে নাইটিঙ্গেল হসপিটালেরই ক্যান্টিন, তো সেখানেই খাওয়া দাওয়া সেরে নেবো। হ্যাঁ, তো ওই আমরা একটু বসেছি, আমাকে তো বসিয়ে দিয়ে গেল, বেশি হাঁটাচলা করা খাবার, আর ওরা গেছে খাবার অর্ডার দিতে।
এদের ক্যান্টিনটা ছোটোর উপরে বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে ডাক্তার সাহেব অর্ডার নিয়ে আসছে, দেখুন আমাদের খাবার। এই যে বিশুর, আর এটা ডাক্তার সাহেবের জন্য। এই যে চলুন খেয়ে নিই। আমাকে না হাঁটুতে মানে কুল প্যাক লাগাতে বলেছে আর কি, ঠান্ডা বরফের সেঁক দিতে বলেছে। তো এই যে দেখুন ফ্রিজে ছিল, আমার মনে ছিল না, এই যে আমি একটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, এই এক্ষুনি বের করলাম, করে এটা পায়ে একটু দেবো আর কি সেঁক। কোনো রকম মালিশ, তারপরে কোনো রকম স্প্রে কোনো কিছু করতে বারণ করেছে। কোনো রকম ভারী জিনিস তোলা, হাঁটুর উপর প্রেশার পড়ে এমন কিছু কোনো কিছু করা যাবে না, বেশি হাঁটা চলা বন্ধ। আর আমি জানেন দমে যত ব্যথা হচ্ছে, যত ফুলছে, আমি তত থ্রম্বোফব জেল লাগাচ্ছি, তত ভলিনি লাগাচ্ছি, মুভ লাগাচ্ছি, তত কিছু করছি। আজকে ডাক্তার সাহেব এই ডাক্তারকে বলছি তো হাসছে, বলে যে না ওসব কিছু লাগানো যাবে না। আমি বুঝতে পারছি ওই সব ট্রিটমেন্ট চলছিল, আমি বুঝতে পারছি। বলছে তো চলুন হ্যাঁ সেঁকটা দিয়ে নিই, 5-6 বার করে দিনে 5-6 বার করে ওই কুল প্যাকটা লাগাতে বলেছে। তো চলুন হ্যাঁ লাগিয়ে নিই। এখন তো সবে 5:45, সন্ধ্যাটা পরে দেবো, একটুখানি দিই বসে বসে সেঁকটা, আরাম হয় যদি। সন্ধ্যা টন্ধ্যা তো সব দেওয়া হয়ে গেল, এখন বাজে হচ্ছে 7টা। তো জলখাবার বানাতে যাচ্ছিলাম, ডাক্তার সাহেব এখনই ফোন করেছিলেন, বলছেন যে তোমরা ধোসা খাবে। রাগ করে বাড়ি থেকে চলে গেছিলো জানেন তো, বলছি আপনাদের সব কথা। বলছে তোমরা ধোসা খাবে, আমি বলি ঠিক আছে তাহলে আনো। এক্ষুনি জল খাবার করতে যাচ্ছিলাম, না কি বানাচ্ছিলে, আমি বলি পোহা বানাতাম, বানিয়ে আমি আর যিশু খেতাম। না খেতে হবে না, চাটাও পরে খাবে, একটুখানি বসো আমি নিয়ে আসছি। আমি নার্সিংহোম থেকে বেরিয়ে পড়েছি। তো এবার আপনাদের বলি কি হয়েছে, কি ডাক্তার রিপোর্ট দিল। তো আমার পায়ের অবস্থাটা সত্যিই খুব খারাপ, মানে আমরা যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি কিছু হয়েছে, বুঝলেন তো। হাঁটুতে ফ্র্যাকচার হয়ে গেছে, সেই চিড়ফাট বলে না, চিড়ফাট বলে এখানে, আপনারা কি বলেন জানি না, এখানে বলে চিড়ফাট, মানে হালকা ফাটল ধরেছে আর কি। আর সেই জন্যেই ওই ফ্লুইড জমা হয়ে গেছে হাঁটুতে। ডাক্তার প্রথমে তো খুব ঢুকতেই একদম হেসে হেসে কথা বলছিল, ওদের তো চেনে, যিশুকে খুব উইশ করলো অমুক তমুক। তারপরেই আমার হাঁটু দেখে ব্যাস চুপচাপ হয়ে গেছে। বলছে ফ্র্যাকচারটা এখন মানে হালকা, খুব হালকা ফ্র্যাকচার হয়েছে আর কি, সেই জন্যই অত যন্ত্রণা, হাঁটু মুড়ে বসতে পারি না, আর ওই ফ্র্যাকচারের জন্যই ফ্লুইড জমা হয়ে গেছে। বুঝুন, মানে এখানে তো কোনো অর্থোপেডিক্সকে আমরা দেখাইনি, কালকে জাস্ট এক্সরে করিয়েছি আর বেরিয়ে চলে গেছি। মানে শুনে ডাক্তার সাহেবেরও মুখ শুকিয়ে গেছে একদম। তারপরে তো আমি তো ভেবেছিলাম ওই যে বললাম আপনাদের সকালবেলায় যে ড্রেনেজ করবে বোধহয়, আমি ভয়ে তো সিটিয়ে যাচ্ছিলাম, তো না কোনো কিছু করতে হবে না, ওই কতগুলো এক্সারসাইজ দিয়েছে সেই এক্সারসাইজগুলো দেখিয়ে দিয়েছে, বলছে এগুলো সারাদিনে যতবার পারবেন করবেন, আর পাকে রেস্ট দিতে হবে, কোনো রকম বেশি হাঁটা চলা কোনো কিচ্ছু নয়, জিম করা একেবারে বন্ধ। আমি আরও জিজ্ঞেস করলাম যে স্যার আমি তো জিম করি, ওটা কি করা যাবে? বলছে না না, ওর উপরে কোনো রকম কোনো জিম করা যাবে না, কোনো কিচ্ছু করা যাবে না, হাঁটুতে কোনো চাপ দেওয়া যাবে না, আর কি বলে বেশি হাঁটা চলা ওপর নিচ কিচ্ছু করা যাবে না। তো আর ওষুধপত্র দিয়েছেন, গন্ডাখানেক ওষুধ দিয়েছে, সেসব প্রেসক্রিপশান ডাক্তার সাহেব নিয়ে গেছে। তো আর অনেকক্ষণ হাঁটুটা টিপে টিপে দেখলো জানো তো, বলছে প্রচুর সোয়েলিং হয়ে গেছে আর প্রচণ্ড ব্যথা, যত টিপছেন তত আমি করে চিৎকার করছি। ও আর নিক্যাপটা ব্যবহার করতে বলেছে, আমি নিক্যাপ তো আমি সবসময়ই ব্যবহার করি। তো বলছে হ্যাঁ ওইটা পরে রাখবেন, সারাদিনে চলাফেরা কাজকর্ম তো আপনাকে করতে হবে, ওই টাইট করে নিক্যাপটা পরে রাখবেন। আমি বলি ওটা আমার সর্বদাই পরা থাকে, আজকে যেহেতু হাঁটুটা দেখাবো বলে আমি পরে যাইনি। তারপরে ডাক্তার দেখার পরে আমি দেখছি যেন যন্ত্রণাটা আরও বেড়ে গেছে, জানেন তো কী যন্ত্রণা আছে, পা হেঁটে পা ফেলে চলতে পারছি না, কি কষ্ট হচ্ছে। হ্যাঁ দাঁড়ান 1 মিনিট। এই দেখুন আমার ওষুধপত্র, এই যে এই একটা ওষুধ, তারপরে এই একটা ওষুধ, এই একটা ওষুধ, সব ডাক্তার সাহেব এখনই এনে সব বুঝিয়ে দিয়ে গেলেন। আর এই যে আমার এক্সরে রিপোর্ট, এখানে কি কোথায় ফ্র্যাকচার হয়েছে, ফ্লুইড জমেছে সব দেখা যাচ্ছে। আমাকে তো বাপ বেটা দুজনে মিলে খুব বুঝালো, আমি তো খুব বুঝলাম। তো যাই হোক এগুলো সব গুছিয়ে তুলে রাখি, এই রাত্রেবেলায় খাওয়ার পর থেকে ওষুধগুলো খাওয়া শুরু করব।
তো ডাক্তার সাহেবের সঙ্গে সব প্ল্যান প্রোগ্রাম করছিলাম বাথরুমটা নিয়ে। ওষুধপত্র সব দেখিয়ে ঠেকিয়ে দিল, দিয়ে তারপর বলছে এদিকে এসো বলে বাথরুমটার জন্য মানে অনেক রকম প্ল্যান করছিলাম কিভাবে জল আটকানো যায়, কিভাবে কি করা যায়, কিন্তু সেসব দিয়ে কোনো সমাধানই হলো না। যিশু একটা প্ল্যান দিয়েছিল, সেটা কিন্তু ভালো প্ল্যান বললাম, তো ও তো প্রথমে কিছু মানতে চায় না, তারপর সে আমি যেটা বলি সেটাই মানে, না 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 করে একদম হুট আউট করে দিল। আমি বলি তাহলে যেমন আছে থাক, কিছু করতে হবে না, আমি পড়ি, পা ভাঙুক আবার, ভালোই হবে বলে দিয়ে চলে এসেছি। তো চলুন এবার একটু রান্না বান্না করতে হবে। আর ছেলে তো আজকে প্রচুর রেগে আছে জানেন তো, সে তো আপনাদের বলিনি, সেই ডাক্তারের চেম্বারেই তো যা শুনেছে যে আমার হাঁটুতে ফ্র্যাকচার হয়েছে, ব্যাস সঙ্গে সঙ্গে চুপচাপ হয়ে গেছে, বুঝলেন তো, সব শুনে নিয়েছে। এবার বাইরে বেরিয়ে যেই না তার বাপই বেরিয়েছে চেম্বার থেকে, একবারে ঝাঁপ দিয়ে পড়েছে বাপের উপর, জানেন। বলে হ্যাঁ তোমার এমন বাথরুম যে আমার মায়ের পড়ে গিয়ে হাঁটুতে ফ্র্যাকচার হয়ে গেল, গিয়ে সেখানে ফ্লুইড জমে গেল, এরম হয় কোনো দিন শুনেছ? তোমাকে কতবার আমরা সবাই বলেছি বাথরুমটা ঠিক করো ঠিক করো, তুমি খালি কি ঠিক করবো, বাড়ি ভেঙে ফেলবো, এসবে হাত দিতে হবে না, শুধু তোমার এই সমস্ত গল্প। সে কি চিৎকার, তাকে থামাতে পারি না জানেন তো। সে বাপের উপর একেবারে সে ঝাঁপ দিয়ে পড়ে, সে চিৎকার গালাগালি, সে তাকে থামাতেই পারি না কিছুতেই। আর তার বাবাও রেগে গেছে, তখন সেও শুনেছে তো হাঁটুতে ফ্র্যাকচার হয়েছে, তারও মাইন্ডে ডিস্টার্ব ছিল। ব্যাস বাপ বেটা দুজনে সেইখানেই লেগে পড়েছে, তাদেরকে এসে টেনে নিয়ে গাড়ি অবধি নিয়ে এসেছি। এসে আমি বলি দেখ বাবা, তুই যদি এরকম চিৎকার করবি না, আমি তাহলে আর গাড়িতেই উঠবো না, এখান থেকে আমি পালিয়ে যাবো। তোর বাপিকে আমার ইচ্ছা করে ফেলে দিয়েছে, বল দেখি কী করবে সে, ওরকম করিস না, তুই একদম চেঁচাবি না বলতে তখন চুপ করে গেল। আবার কালকে সেই নার্সিংহোমে আমি যে গেছিলাম এক্স রে করাতে, সেখানে আমাদের স্টাফগুলো আমি যাওয়া মাত্রই সব তো একবারে ছুটে এসছে। ছেলেগুলো না সত্যি খুব ভালো, জানেন তো, আমাদের স্টাফগুলো প্রত্যেকে, আমি যতবার গেছি ওখানে ওরা ততবার প্রত্যেকে খুব যত্ন নিয়ে আমাকে ওরা দেখে দিয়েছে। তা সে কালকে সে যাওয়া মাত্র সব ছুটে এসছে যে বৌদি এসছে, কী হয়েছে বৌদি। এইবার শোনা মাত্র তারা প্রত্যেকে এবার গজ 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 যত তাদের রাগ সব ওর উপরে ঢেলে দিল। বলে আপনার জন্যই হয়েছে, আপনি কেন দেখেননি আগে, বৌদির এরম অবস্থা হয়েছে কেন, বৌদি চলতে পারে, সে কি মুখ করে যাচ্ছে। তাই আমি বলি তোরা সবাই মিলে লোকটাকে ওরকম বলিস না তো, আমার খারাপ লাগে। আমি পড়ে গেছি তো পড়ে গেছি, মিসআপ ওরকম হতেই পারে, একটা দুর্ঘটনা ঘটেছে, আমি যে জিমে পড়ে গেলাম তখন কি হলো বল, তখনও তো ওরকম লেগেছিল, তারপরে তো সেরে গেল। আর এ তো বেশি তো হয়নি, একটু সামান্য ক্র্যাক হয়েছে, ওষুধপত্র দিয়েছে, যত্নে থাকতে বলেছে, ঠিক হয়ে যাবে, ওরকম করিস না বলতে তখন চুপ করলো, জানেন। তাও রেগে মেগে বাপের সঙ্গে আর কথা বলেনি, ঘরে ঢুকে যা শুয়ে আছে, ওর বাবা ধোসা নিয়ে এসছে সেটা দিয়ে এলাম, চুপচাপ খেয়ে শুয়ে পড়াশোনা করছে ল্যাপটপে। আর এখন দেখে এলাম মোবাইল নিয়ে শুয়ে শুয়ে কী করছে, প্রচুর রেগে আছে। তো যাই হোক চলুন আস্তে আস্তে এবার রান্নাবান্নাগুলো করি, খেতে তো হবে, তারা খাবে কি করে না দিলে। তো আস্তে আস্তে করি। সন্ধ্যাবেলায় হাঁটুটা খুব যন্ত্রণা করছিল, তারপরে নিয়ে ওই একটু বরফের সেঁকটা দিলাম, দিয়ে নিক্যাপটা পরে থাকতে না ব্যথাটা একটু কমেছে, আস্তে আস্তে হাঁটাচলা করছি। তো যাই হোক আজকের মতন তো দিনটা এইভাবে কাটলো, এখন ওষুধপত্র খাই, সুস্থ হয়ে যাব, অত চিন্তা করার কিছু নেই, তাই না বলুন। পথ চলতে ওরকম হয়, কি করা যাবে, সবার বিপদ আসে না, আমার এসছে, কি করব বলুন তো। যাকে ওসব কিছু আমি মনে করি না, লড়াই করে যেতে হবে, তাই না। জীবনে বেঁচে থাকতে গেলে অত কোঁকালে হয় বলুন, লড়াই তো করতে হবে। তো চলুন তাহলে আজকের মতন এখানেই রেখে দিলাম, কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।